কে এই ভাতিজা সাজু, বলো এই ইলিয়াস কি করছে? তাকে কি বিদেশ থেকে ঝুড়িয়ে পাঠাই যাবো? বলো তো সে কি বলতে চায়, বলো। এই সাজু, তুমি ভয় পেও না, বলো। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন সহ এরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কারো ফান্ডিং এ অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। এই ধরনের যারা আছে তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ইলিয়াস হুসাইন, আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। কিছুদিন আগে মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে, এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো। একটা ছবি দেখে খুব অবাক হলাম। বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে নুরুল হক নূর এবং রাশেদ সাক্ষাৎ করেছে। দর্শক, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। বললো আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। কিছুদিন আগে মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে, এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো, যে এই ডকুমেন্টে লেখা আছে খুবই অতি গোপনীয়, এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপিট, যার এগেনস্ট আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, আলাদা আলাদা করে চক্রান্ত করছে, তাদের একজনকে আমি সহযোগিতা করব। অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট, সেখানে 2 নম্বরে নামটা ছিল, সেখানে সামনের সারিতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা মন গড়া কথার একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো, তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো। তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই। তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাগান্ডাটা ছড়ালো, তারা এখন অ্যাকশন নিচ্ছে। এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মীর জাহান উনি কি করলো, ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো। এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নাই, ডিলিট করে ফেললো। কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া, সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হুসাইন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হুসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, যারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কারো ফান্ডিং এ অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী
যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলো চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। এই ইলিয়াস হুসাইন, আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। সে বলতেছে মিরপুর ডিওএইচএস এ নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে, অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের ইলিয়াস আমাদের হাদি ভাইয়ের যে খুনি, ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে। তার মানে সে যে মিরপুর ডিওএইচএস এর কথা বললো, তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। কে এই ভাতিজা সাজু, বলো এই ইলিয়াস কি করছে, তাকে কি বিদেশ থেকে ধরে পাঠাই যাবো? বলো তো সে কি বলতে চায়, বলো এই সাজু তুমি ভয় পেও না, বলো। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন সহ এরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কারো ফান্ডিং এ অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। এই ধরনের যারা আছে তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো করতেছে যেটা কোনো সত্যতা নাই। তখন কিন্তু হবে। দেখেন, সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আসলে কারোরই না। দিন শেষে যতটুকু আমরা বুঝতে পারি যে সাংবাদিক ইলিয়াস ইদানিং সময়, আমি ওনাকে নিয়ে সমালোচনা করি এই কারণেই করি যে হঠাৎ করে তিনি আসলে যেই ভাষায় কন্টেন্ট তৈরি করেন বা ওনার যে কন্টেন্টের মান ছিল সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্নভাবে ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন। তার ফেসবুক পেজ চলে গেছে, ইউটিউব চ্যানেলে গেছিল, এগুলো আবার রেজিস্টোর করা হচ্ছে, দুই একটা ফিরেও আসছে। তার বাংলা এডিশনও সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি জানি না এখন এটা চালু হয়েছে কিনা। কিন্তু কেন হঠাৎ করে সার্জিস ইলিয়াস হোসেনের উপর এই খেপা খেপলো? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গেল কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছেন সার্জিস আলমকে নিয়ে। সেই পোস্টটা ছিল এরকম যে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছিল সার্জিস, সেখানে সেনাপ্রধান সহ বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্যগুলোর সত্যতা কি? তো সাংবাদিক ইলিয়াসকে আজকে বক্তব্য দিচ্ছেন না, তিনি তো সবসময় বক্তব্য দেন। যেই বক্তব্য সার্জিসের পক্ষে গেছে এতদিন, এটা সার্জিসের ভাল লাগছে, আর আজকে সার্জিস ঘোষণা দিছে সাংবাদিক ইলিয়াসকে বিদেশ থেকে ধরাই নিয়ে আসার ব্যবস্থা করতে, এমনকি দেশে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। কেন আসলে খেপলো? সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সার্জিসের যেই প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে টাকা খাইয়া অথবা রাজনৈতিক উদ্দেশ্যে অথবা বিভিন্ন কারণে ইলিয়াস আসলে ফেসবুকে কন্টেন্ট বানায়, আর এই কন্টেন্টগুলো যাচাই বাছাই তথ্য ছাড়া মানহীন একটা অডিয়েন্স আছে তাদের জন্য বানাইয়া মানুষের ইজ্জত সম্মান নিয়া খাটকা পাকাপি সহ আরো অনেক কিছু তিনি করান। সার্জিস সেটাই বলতে চেয়েছে। তার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক কারণে হোক অথবা টাকার জন্য হোক, কোন গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে হোক, সাংবাদিক ইলিয়াস সহ আরেকজনের নাম উল্লেখ করেছে যে মীর জাহান, যে তারা এই কাজগুলো করে। এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য প্রমাণ দিক, কিন্তু তা না করে এরা একটার পর একটা মন গড়া মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, কারো না কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এদের মতো মানুষদের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা করে সার্জিস বসে আছে। আল্লাহর কাছে একটাই চাওয়া সার্জিসের, কোন তথ্য প্রমাণ ছাড়া একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদের যেন দুনিয়াতে ভোগ করতে হয়, হবে কিন্তু এটা বাস্তবতা। কারণ সাংবাদিক ইলিয়াস বিএনপিকে নিয়ে যে ভাষায় কথা বলেন, পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস বা কনক সরার, ওনাদের একটা টিম আছে আমাদের দেশের মাহমুদুর রহমান সহ, তো ওনাদের একটা অবস্থান হচ্ছে এই মুহূর্তে পলিটিক্যালি জামাতের পক্ষে, এটা কিন্তু বাস্তবতা। তো এর আগে যখন তারা কথা বলতেন তখন সবার কাছে মনে হইতো যে তারা বিএনপির পক্ষে কথা বলতেছেন, কারণ আওয়ামী লীগকে হটাইতে তখন একটা ন্যারেটিভ তৈরি দরকার ছিল। ইলিয়াস পিনাকি তারা সেটা করছেন, সফলও হয়েছেন। তো সেটার জন্য সার্জিস আবার প্রশংসা করেছে। কিন্তু এখন যখন সার্জিস ক্ষমতায়, ভাই আপনি যখন চেয়ারে বসবেন তখনই তো আপনার নিয়ে সমালোচনা হবে, আপনার দোষ নিয়ে আলোচনা হবে। আপনি যখন চেয়ারে নাই
লুঙ্গির তলে থাকা কেউ, তখন তো আপনারা কেউ চিনেই না, আপনার নিয়ে আলোচনা সমালোচনা হবে না। কার বউকে ভাগায় নিছে কোনো আলোচনা আছে? নাসির যখন তামিমারে হাত দিল তখন তো সারা বাংলাদেশ জানলো, তাই না? এরকম ঘটনা তো অ্যাভেলেবেল এই দেশে। তো এখন বিষয়টা হচ্ছে সার্জিসের ধৈর্য রাখতে হবে। সাংবাদিক ইলিয়াসরে গুতা দিয়া, আমি জানি না সাংবাদিক ইলিয়াস আরো কি নিয়ে আসতেছে, কারণ সাংবাদিক ইলিয়াসকে বিদেশ থেকে আলগি দিয়া নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সার্জিসটা কিন্তু ঘোষণা দিয়ে দিছে। এমনকি তারা যদি পার্লামেন্টে যায়, আগামী দিনে সরকারে এনসিপি 2-4-10টা সিট তো লইয়া যাবে জামাতের সাথে, তো সেই সময় তারা একজন রানিং এমপি থাকবে। সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে আসলে ওনাকে ধরে বাটাম দেওয়া হবে, কারণ তাদেরও একটা টিম আছে। এটা হচ্ছে বাস্তবতা। তো সবকিছু মিলিয়ে আমরাও মনে করি যে দেখেন, আমারও একটা অডিয়েন্স আছে, সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আমাদেরও। আমরা চাইলে কারোর চরিত্র হননও করতে পারি, আবার পজিটিভলিও বলতে পারি, তবে কন্টেন্ট যেন সবসময় সত্য হয়। আমার ব্যক্তিগত রাগ গুসা থেকে একজন মানুষের ইজ্জত যেন হরণ না করি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এটা মাথায় রাখা কিন্তু আসলেই উচিত। এখন এই যে সার্জিস বনাম ইলিয়াসের খেলায় কে জিতবে, আমি জানি সার্জিস হারবে, কারণ সাংবাদিক ইলিয়াস সার্জিসের খাট কই নিয়ে কাঁপায়, এটা দেখার অপেক্ষায় আছে জাতি। ভালো থাকুন। একটা ছবি দেখে খুব অবাক হলাম। বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে নুরুল হক নূর এবং রাশেদ সাক্ষাৎ করেছেন, বিদ্রোহী প্রার্থী সরানোর অনুরোধ। দেখেন, নুরুল হক নূর কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি, আর রাশেদ খান তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, কারণ তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন ঝিনাইদহ 2 থেকে। কিন্তু ঘটনাক্রমে দুইজনের সমস্যা কিন্তু অভিন্ন। সেটা হচ্ছে যে নূরের আসনে বিদ্রোহী প্রার্থী আছে মামুন হাসান, ছাত্র দলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারুণ জনপ্রিয়। সে মামুন হাসানকে বহিষ্কার করছে, কিন্তু তাতেও নুরুল হক নূরের মন ভরেনি, কারণ আলটিমেটলি তো সে তো মানে দল বহিষ্কার করলো, সে তো দাঁড়িয়ে আছে নির্বাচনে, স্বতন্ত্র হিসাবে সে দাঁড়িয়েছে এবং তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন নুরুল হক নূরের আবদার বা দাবি হচ্ছে এই যে তাকে শুধু বহিষ্কার করলে চলবে না, তাকে ডেকে এনে, যেহেতু দলের প্রতি তার আনুগত্য আছে, ডেকে এনে তারেক রহমান যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি ডেকে তাকে অনুরোধ করেন তাহলে তিনি বসে যাবেন, এই আবদার নিয়ে আসছেন। দুইজন এখন 2 মেরুতে নিয়ম অনুযায়ী, কিন্তু ঘটনাক্রমে মনে হচ্ছে রাশেদ খান তিনিও কিন্তু একই কথা, তিনিও ওই বিএনপির যে নেতা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন তাদের তোপে টিকতে পারছেন না, তো তিনিও একই অনুরোধ করছেন। অনুরোধ দুই পক্ষের একই, কিন্তু দুইজন 2 মেরুতে, দুইজন আবার তারেক রহমানের 2 পাশে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন ওই গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে নুরুল হক নূর আছে, রাশেদ খানও সাধারণ সম্পাদক হিসেবে আছে, অর্থাৎ একই দলের 2জন তারেক রহমানের সঙ্গে দেখা করতে এসছেন অভিন্ন একটা বিষয় নিয়ে। কিন্তু বিষয়টা তো তা না। এখন রাশেদ খান কি তাহলে হায়ার করছে, হায়ারে খেলতে আসছে বিএনপিতে, এরকম বিষয়টা মনে হচ্ছে। যে যেহেতু তার প্রতীক নিয়ে একেবারেই দাঁড়াতে পারবে না, সুতরাং বাধ্য হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সে ইলেকশন করতেছে, পরে ইলেকশনের পর জেতার পর তিনি আবার গণ অধিকার পরিষদে চলে আসবে। বিষয়টা অনেকটা তেমন, যদিও 2 নেতা বলছে বুধবার রাতে তারা পৃথকভাবে সাক্ষাৎ করেন। তারেক রহমানের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদ ছেড়ে মানে বিএনপিতে যোগ দেওয়া এবং ঝিনাইদহ 4 আসনের মনোনয়ন পাওয়া রাশেদ খান, পরে সাক্ষাৎ করেন পটুয়াখালী 3 নুরুল হক নূর। কিন্তু দুইজনেরই একই কথা, যে যেহেতু বিএনপির স্থানীয় নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, সেটা আর মানে চাপটাও বহন করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ ধানের শীষের যে ভোটগুলো, ধানের শীষ যেদিকে মানে থাকুক আর না থাকুক, বিএনপির লোক বিএনপিকেই যদি ভোট দেওয়া শুরু করে, এবং যেহেতু স্থানীয়ভাবে তারা প্রভাবশালী, সেই জন্য তারা বিপক্ষে পড়ে। এবং বস্তুত তাই, শুধু এটা নুরুল হক নূরের না, রাশেদ খানের সমস্যা না, সমস্যাটা হয়েছে শরিক সব নেতাদের ক্ষেত্রে। রাশেদ খান ধানের শীষ নিয়ে লড়লেও, মানে লড়াই করলেও, তাকে কিন্তু মনে করা হচ্ছে সে বিএনপির না,
কারণ তিনি কেবলই এসছেন, এবং যেহেতু ধানের শীষ ছাড়া জেতা কঠিন, সেই কারণে ধানের শীষ নিয়ে আসছে। তাহলে বিএনপিতে যোগ দিয়েও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়েও কিন্তু সে বিএনপি হইতে পারতেছে না। চিন্তা করেন, সে কারণে সে যে উদ্দেশ্যে দৌড়ায় আসছে যে স্বতন্ত্র বিএনপি মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদেরকে সরান, নুরও ঘটনাক্রমে একই দাবি নিয়ে আসছে যে মামুন হাসানকে বসায় দেন, ডেকে যদি বসানো হয় তাহলে সে শুনবে। কি অদ্ভুত ব্যাপার! নির্বাচনের আরো দিন আসতে আসতে যাদেরকে আসন ছেড়ে দিয়েছে, যেমন রুমিন ফারহানা কি বলছে যে তার এই অঞ্চলের এতই দুর্ভাগ্য যে ধানের শীষের লোক থাকতেও ধানের শীষ প্রতীক পায়নি, কি কোন একটা কি কুলা নাকি কোন একটা প্রতীক নিয়ে এখানে একজন লড়ছেন, অথচ ধানের শীষের প্রতীকের লোক ছিল, মানে নিজেকে বলছেন তাকে দিতে পারত। তো এটাই আর কি এখন নির্বাচনের নানা রকম মানে দিক দর্শক, সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তখন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।